গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে এই পদের জন্য আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকেই আপনারা ভাইবার জন্য এসএমএস পেয়েছেন এবং এসএমএসে ভাইবার ডেট দেওয়া রয়েছে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু সেখানে বলা আছে। সেই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন। আর আজকের ভিডিওটা মূলত যারা ভাইবা প্রার্থী তাদের উদ্দেশ্যে করা, আপনাদের প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আপনাদের এর আগে যে ভাইবাগুলো অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যাদের এসএমএস এসেছে ভাইবা পরীক্ষার জন্য, বিভিন্ন জোনের স্পট ভিত্তিক ভাইবা কিন্তু হয়ে গিয়েছে। তাদেরকে কি কি প্রশ্ন করা হয়েছে, কেন 1-2 মিনিটের মধ্যেই 2-1টা প্রশ্ন করেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে কেন 5-6 মিনিট রেখে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং রিসেন্ট টাইমে গ্রামীণ ব্যাংকের সুদের হার সহ ক্ষুদ্র ঋণ কি কি প্রকল্প চালু আছে, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক যে ঋণ দেয় মানে কোন কোন ধরনের ঋণ দেয়, গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য কি আসলে, এরকম নানা রকম প্রশ্ন কিন্তু ব্যাংক রিলেটেড করা হচ্ছে। তো এই সমস্ত সমুদায় প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। বা আপনি যদি কোনো চাকরিতে কর্মরত থাকেন তাহলে আপনি কি বলবেন, অথবা আপনি যদি এই মুহূর্তে পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি তো এই চাকরির জন্য ফিট না, কেননা আপনার তো পড়াশোনাই এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে আপনি কিভাবে উত্তর করবেন, এই যাবতীয় যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। শুরুতেই দেখেন, এই সংক্রান্ত প্রশ্ন যেহেতু করা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের আসলে সুদের হার কত, এই প্রশ্নটা কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছে ইতিমধ্যেই যারা ভাইবা দিয়েছেন আপনারা তাদেরকে। তো আপনারা সঠিকভাবে হয়তো বলতে পারেননি। তো মনে রাখবেন, গ্রামীণ ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন সুদের হার চার্জ করে। তো খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে সুদের হার কিন্তু সবসময় বাৎসরিক হয়। নিয়মিত ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ফ্ল্যাট রেট অর্থাৎ 10% সুদের হার চার্জ করে। আপনি যদি ক্ষুদ্র ঋণ নেন গ্রামীণ ব্যাংকের কাছে তাহলে আপনার কাছে 10% সুদের হারে আপনাকে বাৎসরিক 10% সুদের হারে টাকা পরিশোধ করতে হবে। এটা কিন্তু সাধারণ সদস্যদের জন্য। আর আপনি যদি সময় মতো পরিশোধ না করেন, যারা অনিয়মিত গ্রাহক রয়েছেন মানে ইরেগুলার গ্রাহক যারা, তাদের পরিশোধ না করলে ফ্ল্যাট রেট অর্থাৎ 20% ফ্ল্যাট রেটে, ফ্ল্যাট রেট বলার দরকার নেই, তাদের ক্ষেত্রে আসলে সুদের হারটা 20%। সুদের হারের ইংরেজি কিন্তু ইন্টারেস্ট রেট, ঠিক আছে? তাদের কাছে 20% ইন্টারেস্ট রেট নেওয়া হয় সময় মতো যদি পরিশোধ না করে তারা। এবার আসেন, উচ্চশিক্ষার জন্য গ্রামীণ ব্যাংক ঋণ দিয়ে থাকে। আপনাদের পরিবারের যারা যদি মা বাবা অথবা ভাই কেউ যদি গ্রামীণ ব্যাংকের সদস্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে সন্তান রয়েছে, অর্থাৎ আপনার মা বাবা যদি গ্রামীণ ব্যাংকের সদস্য হয় তাহলে আপনি শিক্ষা ঋণ নিতে পারেন সেখান থেকে। তো আপনি যেহেতু ভাইবার প্রার্থী সেক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গিয়েছে, এটা ধরেই নেওয়া যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে আর উচ্চ ঋণের জন্য লোন নিতে পারবেন না। তো যারা এসএসসি পাশ করে কিংবা ধরেন জেএসসি কমপ্লিট করে এসএসসি করবে অথবা এসএসসি থেকে এইচএসসিতে উঠেছে, এই সময় কিন্তু গ্রামীণ ব্যাংক ঋণ দিয়ে থাকে। অথবা যারা ইন্টার কমপ্লিট করে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে বা হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষা ঋণটা কাজ করে আমি যতটুকু জানি। তো মনে রাখবেন, যতদিন শিক্ষা জীবন চলবে ততদিন 0% ইন্টারেস্ট কাউন্ট করা হবে, অর্থাৎ আপনাকে যত টাকা তারা দিবে তার বিপরীতে কোনো সুদ তারা চার্জ করবে না। কিন্তু যখনই আপনার শিক্ষা জীবন শেষ, আপনার পড়াশোনা শেষ হয়ে গেল, সাথে সাথেই কিন্তু আপনার 10% ইন্টারেস্ট রেট কার্যকর হওয়া শুরু হয়ে যাবে। এটা হলো উচ্চ শিক্ষা ঋণের ক্ষেত্রে। এরপরে গৃহ নির্মাণ ঋণ নির্দিষ্ট প্রকল্পের জন্য 8%, কৃষি ঋণ মৌসুমী ভিত্তিতে প্রযোজ্য, এটাও 8%। এবং আরও অন্যান্য ঋণ রয়েছে যেগুলোকে আমরা জীবিকা ঋণ বলে থাকি। একটু প্রবলেম হয়ে গিয়েছে, একটু দেখেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জীবিকা ঋণ অন্যান্য অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা বা পেশাজীবীদের জন্য 10% ইন্টারেস্ট রেট বা সুদের হারে তারা ঋণ দিয়ে থাকে। এটা যদি গ্রামীণ ব্যাংকের কাছ থেকে আপনি টাকা নেন, মানে যদি ঋণ নেন, তাহলে তারা আপনার কাছে এইভাবে ইন্টারেস্ট চার্জ করবে। এখন প্রশ্ন হয় যে যদি আপনি গ্রামীণ ব্যাংকের কাছে টাকা জমা রাখেন তাহলে তারা কিভাবে আপনাকে সুদ দিবে। ওকে, সেটার ক্ষেত্রে পেনশন স্কিম রয়েছে, তারপরে আপনারা যেটাকে ডিপিএস বলেন, ডিপিএস রয়েছে, এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে, গ্রামীণ ব্যাংকে টাকা জমা রাখলে আপনি সঞ্চয়ের উপর বার্ষিক 8.5% থেকে 12% পর্যন্ত সুদ পেতে পারেন। এই সুদের হার নির্ভর করে সঞ্চয়ের প্রকৃতি ও মেয়াদের উপর। গ্রামীণ ব্যাংকের সঞ্চয় প্রকল্প ও সুদের হার খেয়াল করে দেখেন, এখানে সঞ্চয় প্রকল্প সাধারণ সঞ্চয়ের ক্ষেত্রে 8.5% থেকে 12%, এটা চক্রবৃদ্ধি হার সুদ প্রদান করা হয়। এছাড়াও ডিপোজিট পেনশন
এর ক্ষেত্রে আপনাদের 6% থেকে 10% সুদ প্রদান করা হবে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন ডিপোজিট পেনশনে মেয়াদ ও মাসিক জমার ক্ষেত্রে কিন্তু আসলে ভিন্নতা দেখা যায়। আপনি কত মেয়াদে জমা রাখছেন তার উপরেও কিন্তু এই ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করে। আর এছাড়াও আর একটা জিনিস রয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সুদিনের সঞ্চয় নামে একটা স্কিম চালু রয়েছে তাদের, সেটা হচ্ছে 7 বছরে দ্বিগুণ। এটার ইন্টারেস্ট রেট তারা দেয় আপনাদেরকে 10.4% প্রতি বছরে, এবং বৈশিষ্ট্য হচ্ছে এই স্কিমে আপনার মূলধন 7 বছরে কি হবে, দ্বিগুণ হবে। এছাড়াও আরো নানা ধরনের কিন্তু গ্রামীণ পেনশন স্কিম রয়েছে, যেটা সুদের হার হচ্ছে 12%। এটা দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পেনশন সুবিধা। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পেনশন সুবিধার ক্ষেত্রে তারা সর্বোচ্চ 12% পর্যন্ত হচ্ছে সুদ দিয়ে থাকে। তো এই হচ্ছে গ্রামীণ ব্যাংক কোন সুদে আপনাদের কাছ থেকে টাকা নেয়, মানে কোন সুদের হারে, আর আপনাদেরকে যখন দেয় তারা কত % সুদ চার্জ করে সেটাও কিন্তু আমি দেখালাম। এরপরে আসেন, ভাইবা প্রার্থীদের আরো নানা রকম প্রশ্ন কিন্তু করা হয় গ্রামীণ ব্যাংক সম্পর্কে, যে গ্রামীণ ব্যাংক আসলে এই ব্যাংকের মূল উদ্দেশ্য কি, আপনি যে একজন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে জয়েন করবেন, আপনার আসলে মূল কাজ কি আপনি কি জানেন, বা আপনার পরিবারের কোনো সদস্য গ্রামীণ ব্যাংকে কাজ করে কিনা, বা আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান, এরকম নানা ধরনের প্রশ্ন। অনেকেই কিন্তু বলেন যে এই যে প্রশ্নটা একটু আগে আমি বললাম যে আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান, অনেকেই যারা আমার সঙ্গে ভাইবা শেয়ার করেছেন তারা বলেছেন যে স্যার আমার ছোটবেলা থেকে স্বপ্ন। এই কথা বলার সাথে সাথেই কিন্তু আপনাকে বলবে ঠিক আছে আপনি এখন আসেন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার কাছে রেডি না, আপনি মুখে যেটা এসেছে সেটাই বলে দিয়েছেন। মনে রাখবেন, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে গঠনমূলক উত্তর প্রদান করতে হয়, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যাবে। আর যারা বলবেন যে আমার রিলেটিভ বা আমার বাবা মা অথবা ভাই অথবা যে কেউ গ্রামীণ ব্যাংকে চাকরি করে, আমি সেক্ষেত্রে আপনাকে কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কিত বেশ কিছু ডিপ প্রশ্ন করতে পারে। তো আপনি যদি সেটা বলেন তাহলে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। প্রয়োজনে গ্রামীণ ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে আমি একটু পরেই দেখাবো, সেই ওয়েবসাইটটাও আপনারা ঘেটে যাবেন, ওখান থেকে নানা ধরনের তথ্য কিন্তু আপনারা চাইলে পেতে পারেন। এক কথায় আপনি ভাইবার আগে নিজেকে প্রিপেয়ার করে যাবেন যে সব ধরনের পরিস্থিতি আপনি যেন হ্যান্ডেল করতে পারেন। সেক্ষেত্রে ভাইবাতে কি প্রশ্ন করা হবে এটা তো আনসার্টিন, এটা সবসময় অনিশ্চিত। কারণ আমি বললাম একভাবে, আপনার প্রশ্ন করলো আরেকভাবে, এটা তো হতেই পারে, তাই না? কিন্তু তারপরেও আপনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আপনি কিছুই পড়বেন না তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে যতটা সম্ভব, যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এবার আসেন আমরা গ্রামীণ ব্যাংক সংক্রান্ত যে প্রশ্নগুলো করতে পারে, সম্ভাব্য, সবাইকে করে না, তারা প্রশ্ন বেশি করে তাদেরকেই, যাদেরকে তারা কি করে সিলেকশন করার মতো, মানে চয়েস করে, এক কথায় যে এনাকে চাকরিটা দেওয়া যায়, তখন তারা একটু বেশি প্রশ্ন করে তাকে একটু যাচাই করতে চায় যে আসলে এনার চাকরিটা প্রয়োজন কিনা আর এই চাকরিটা উনি করবে কিনা। এই দুইটা জিনিসই কিন্তু তারা এনশিওর করতে চায়। তো চলেন আমরা প্রশ্নগুলো দেখি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে বলা আছে মাইক্রো ক্রেডিট কি। তো ক্ষুদ্র পরিমাণের জামানতবিহীন ঋণ দরিদ্রদের ছোট ব্যবসায় সহায়তা করে, সেটাই হচ্ছে মাইক্রো ক্রেডিট। তো মাইক্রো শব্দের অর্থ কিন্তু ক্ষুদ্র, মনে রাখতে হবে, ছোট। তো মাইক্রো ক্রেডিট মানে হচ্ছে ক্ষুদ্র ঋণ, এটা হলো জামানতবিহীন ঋণ এবং দরিদ্রদের ছোট ব্যবসায় এটা সহায়তা করে। এই ঋণের পরিমাণ কিন্তু 1 কোটি 2 কোটি 5 কোটি এরকম হবে না, এটা নির্দিষ্ট একটা 10,000 20,000 25,000 50,000 1 লাখ এরকম টাকা ঋণ, এই ঋণকে মাইক্রো ক্রেডিট বলা হয় এবং এটা জামানতবিহীন, অর্থাৎ এই ঋণ দেওয়ার বিপরীতে তাদের কাছে কোনো প্রকার জামানত গ্রহণ করা হয় না। এবারে দেখেন একজন কেন্দ্র ব্যবস্থাপকের কি কি দায়িত্ব রয়েছে। আপনি তো শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনার কি কি দায়িত্ব রয়েছে? ঋণ বিতরণ এবং কিস্তি সংগ্রহ। মনে রাখবেন এটা কিন্তু আপনার প্রধান এবং অন্যতম দায়িত্ব। এই দায়িত্বটা পালনের জন্যই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া দেখেন আরো কি কি দায়িত্ব রয়েছে। সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, এটা রাখতেই হবে, কেননা ঋণের টাকা নিয়ে তারা কি করছে সেই বিষয় সংক্রান্ত আপনাকে একটু ধারণা রাখতেই হবে। আপনি যখন চাকরি করবেন আসলে এই জিনিসগুলো আপনাকে ওইভাবে দেখতে হবে না, আপনি জাস্ট ঋণ বিতরণ করবেন এবং ঠিকভাবে কিস্তি আসছে কিনা সেটা তদারকি করবেন। কেউ যদি না দেয় নিয়মিত, সেক্ষেত্রে তার সঙ্গে কেবল যোগাযোগ করতে হয়। তবে সব সদস্যের সঙ্গে যোগাযোগের কথা আপনি যখন বলছেন তখন কিন্তু বলা যেতেই পারে। এবার কেন্দ্রভিত্তিক মিটিং ও রিপোর্টিং, সদস্যদের প্রশিক্ষণ ও পরিদর্শন এবং আর্থসামাজিক সমস্যা সমাধানে সহায়তা করা, এগুলো আসলে সাপোর্টিং কাজ। মূল কাজ কিন্তু আসলে ঋণ বিতরণ করা এবং কিস্তি সংগ্রহ করা। এবার আপনাকে হয়তো কিছু গঠনমূলক প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে জামানত ছাড়া ঋণ দিলে ক্ষতি হয় না? তো আপনি এইভাবে দেখেন,
উত্তর করবেন যে জামানত ছাড়া ঋণ প্রদান অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে গ্রামীণ ব্যাংক গ্রুপ ভিত্তিক দায়বদ্ধতার মাধ্যমে খেলাপি রোধ করে। অর্থাৎ গ্রামীণ ব্যাংক যখন হচ্ছে কিস্তি নেয় এবং টাকা দেয়, তারা কিন্তু নানা ধরনের গ্রুপ ভিত্তিক কার্যক্রম করে। আপনাদের যাদের এলাকায় গ্রামীণ ব্যাংক রয়েছে তারা নিশ্চয়ই দেখেছেন যে কোনো এক সদস্যদের বাড়িতে অথবা নিরপেক্ষ কোনো একটা হচ্ছে ভেন্যুতে তারা হচ্ছে এইরকম ঋণ বিতরণ এবং ঋণ আদায় কার্যক্রম কিন্তু চালু করে, ঠিক আছে। এবং তাদের ঋণ আদায়ের হার কিন্তু 97%-এর উপরে, অর্থাৎ 100 জনকে টাকা দিলে 97 জনে কিন্তু টাকা ফেরত দেয়, বাকি হয়তো 2-3% বিভিন্ন কারণে প্রবলেম ফেস করে। এটা খুব একটা বড় ব্যাপার নয় আসলে। এবার দেখেন, যদি কেউ ঋণের টাকা অন্য কাজে খরচ করে তাহলে আপনি কি করবেন? আপনি উত্তর দিবেন যেভাবে বলা আছে, বা আপনি আপনার মতো করেও বলতে পারেন আপনি কেন এই পদের জন্য উপযুক্ত, সেটা আপনাকে প্রশ্ন করতে পারে। নেতৃত্ব মানে আপনার কাছে কি? এগুলো আসলে সাপোর্টিং প্রশ্ন। এবার দেখেন গ্রামীণ ব্যাংকের আসলে মূলনীতি কি কি। মনে রাখবেন, দরিদ্রদের ক্ষমতায়ন করা, জামানতবিহীন ঋণ দান করা, নারীদের অগ্রাধিকার প্রদান করা, সেবা ও সচেতনতা যেমন শিক্ষা, স্বাস্থ্য এগুলোর ব্যাপারে, এবং আত্মনির্ভরতা। এই জিনিসগুলো আসলে সাপোর্টিং জিনিস সবগুলোই। তো এগুলো প্রশ্ন যদি করে তাহলে আপনারা এইভাবে উত্তর দিতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে। ব্যাংকিং রিলেটেড প্রশ্ন রয়েছে। এই সংক্রান্ত প্রশ্ন যদি জিজ্ঞাসা করে যে বাংলাদেশে কতটি ব্যাংক রয়েছে, আপনি কিন্তু একটু জেনে গেলেন যে বর্তমানে বাংলাদেশে 61টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 3টি বিশেষায়িত ব্যাংক এবং 43টি বেসরকারি ব্যাংক, আর 9টি বিদেশি ব্যাংক। এইভাবে তবে বাংলাদেশ ব্যাংক 10টি ব্যাংকে একীভূত করার পরিকল্পনা করছে, যা আগামী 1 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। তখন কিন্তু ব্যাংকের সংখ্যা আসলে হ্রাস পেতে পারে। এইভাবে আপনি বলতে পারেন। তো এইরকম প্রশ্ন করার চান্স খুবই কম আসলে। এছাড়াও দেখেন, বর্তমান সময়ে যেহেতু বিটকয়েন নিয়ে বেশি আলোচনা হচ্ছে, বিটকয়েন সংক্রান্ত প্রশ্ন আপনাদেরকে হয়তো, এই প্রশ্ন আসলে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য আপনারা ভাইবা দিচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করার কথা না। যারা হচ্ছে বিভিন্ন সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এবং অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে যারা ভাইবা দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। এবং নিকাশ ঘর সংক্রান্ত প্রশ্ন কিন্তু তাদেরকে করা হয়। দেখেন, নিকাশ ঘর সংক্রান্ত প্রশ্ন, যে নিকাশ ঘর কি আসলে, তার মানে সকল ধরনের আন্তঃব্যাংকিং লেনদেন করার ক্ষেত্রে একমাত্র স্থান হলো নিকাশ ঘর, আর উক্ত নিকাশ ঘরকে ইংরেজিতে বলা হয় ক্লিয়ারিং হাউস। আমাদের বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আছে, সেই ব্যাংকের মধ্যে এই ধরনের লেনদেনগুলো নিষ্পত্তি হয়। ওকে, একটা মডেল ভাইবা এখানে দেয়া রয়েছে। আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন একটু মডেল ভাইবাটা দেখে নিতে পারেন। আমি একটু স্ক্রল করাচ্ছি। প্রথম দিকে হচ্ছে লালমনিরহাটের একজন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এই ভাইবাটা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল, এবং তার পরীক্ষা কিন্তু 11-12 তারিখ, অর্থাৎ এপ্রিলের 11-12 তারিখ কিন্তু তাদের পরীক্ষাটা হয়ে গিয়েছে। ওকে, সম্ভাব্য উত্তরগুলো কিন্তু এখানে রেডি করে দেওয়া হয়েছিল। তো আপনাদের জন্য রিয়াল ভাইবা নিয়ে আসবো আমি, হয়তো 2-1 দিনের মধ্যেই আমি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আরও যে সংক্রান্ত মানে বিভিন্ন প্রশ্ন আপনাকে করা হতে পারে সেটা আমি একটু বলি। তো দেখেন, আপনাকে কিন্তু যদি ধরেন আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনার একাডেমিক সনদ তো তাদের কাছে থাকবে, তাই না? সেক্ষেত্রে তারা এইভাবেও বলতে পারে। আমি বেশ কয়েকবার এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আপনাকে বলল যে আপনার রেজাল্ট তো অনেক ভালো, আমরা দেখতে পাচ্ছি, তো আপনি তো এর চেয়ে অনেক ভালো জব ডিজার্ভ করেন, তাই না? তো আপনি কেন এই চাকরি করবেন? আপনাকে কিন্তু একেবারে গঠনমূলক একটা উত্তর দিতে হবে। সেটা আমি একটু বলি যে আপনি বলবেন যে স্যার, বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিতে যে পরিমাণ পদ ফাঁকা থাকে তার বিপরীতে কয়েক গুণ চাকরি প্রার্থী অ্যাপ্লাই করে, অর্থাৎ মোট শূন্য পদের কয়েক গুণ চাকরি প্রার্থী প্রতি বছর পাশ করে বের হয়। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেই যে একটা ভালো চাকরি পাওয়া যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এছাড়া আমার পরিবার এই মুহূর্তে আমাকে আর্থিকভাবে সাপোর্ট করার মতো অবস্থানে নেই, বরং তারাই এখন আমার কাছে আশা করে আর্থিক ব্যাপারে। এজন্য একটা চাকরি আমার খুবই প্রয়োজন, আর চাকরিটা হলে আমি অবশ্যই করব। এইভাবে আপনি বলবেন। যখন আপনাকে বলবে ঠিক আছে, ধন্যবাদ, আপনি এখন আসুন, আপনিও কিন্তু সরাসরি চলে আসবেন। আপনি বলবেন যে আপনাদের সকলকে ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অর্থাৎ আপনি যে ধর্মের হন না কেন সেভাবে আপনি সালাম, আদাব, নমস্কার দিয়ে আপনি সেখান থেকে কিন্তু বের হয়ে আসবেন। এই হচ্ছে মানে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি। আর বিভিন্ন প্রশ্নের জন্য আপনাদের কিন্তু রেডি থাকতে হবে। যেমন আমি বললাম যে ধরেন আপনি এখন এই মুহূর্তে পড়াশোনা করছেন, ধরেন আপনি ডিগ্রিতে পড়ছেন কিংবা অনার্সে পড়ছেন অথবা কোনো ডিপ্লোমা কোর্সে আপনি আছেন। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে আপনি এখন ছাত্র, আপনাকে যদি আমরা সিলেক্ট করি বা এই চাকরি যদি আমরা আপনাকে দেই তাহলে কি আপনি করবেন? তাহলে আপনাকে কিন্তু উত্তরটা আপনার মতো করে রেডি করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আমি যদি এখন বলে দেই, আচ্ছা আমি একটু বলার চেষ্টা করি, আপনারা একটু শোনেন। অনেকেই আমাকে বলেন যে আমি ছাত্র, তো আমি আসলে কি বলবো। তো আপনাকে কিন্তু এইভাবে উত্তরটা করতে হবে যে স্যার, আমি হচ্ছে
ইন্টারমিডিয়েট পাশ করেছি এত সালে বললেন, বা বর্তমানে আমি হচ্ছে ধরেন ডিগ্রি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফার্স্ট ইয়ার বা অনার্সের যে কোনো ইয়ার বললেন আমি পড়াশোনা করছি, ধরেন আপনি বলেন আমি অনার্স থার্ড ইয়ারে স্যার পড়াশোনা করছি। তো এই মুহূর্তে আমার আসলে ফ্যামিলি ব্যাকআপ খুবই কম, আমি আসলে নিজেই এই জন্য চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছি, আবেদন করছি। একটা চাকরি হলে স্যার আমি অবশ্যই চাকরিটা করব, আর ভবিষ্যতে যদি আমি পড়াশোনার সুযোগ পাই সেখান থেকে, তাহলে আমি পড়াশোনাটা আবারও কন্টিনিউ করার চেষ্টা করব। তবে স্যার এই মুহূর্তে আমার চাকরিটা খুবই প্রয়োজন, আর যদি চাকরির প্রয়োজনে যদি আমাকে পড়াশোনায় গ্যাপ দিতে হয় বা পড়াশোনা যদি স্টপ করে দিতে হয়, তাহলে স্যার আমি সেটাও করতে রাজি আছি। এছাড়া বিকল্প কিন্তু ওয়ে নাই আপনার কাছে বলার, যে আমি পড়াশোনাও করব চাকরিও করব, সেটা আপনি কিন্তু বলতে পারবেন না। কেননা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেটাতে কিন্তু আপনার এই ভাইবাই আপনি সিলেক্ট হয়ে চাকরি পেলেন, তার মানে এই না যে ফাইনালি বা চূড়ান্তভাবে আপনি চাকরিটা পেলেন। আপনাকে কিন্তু আরও কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। যেমন আপনাকে প্রথমে 9,000 টাকা স্যালারিতে তারা ট্রেনিং করাবে প্রতি মাসে, এটাই স্থির একটা বেতন আপনাকে দিবে 9,000 টাকা। সেই বেতনে আপনাকে কিন্তু ধরেন 6 মাস ট্রেনিং করতে হবে, 6 মাস পর তারা একটা পরীক্ষা নেবে আপনার, মানে ওই ট্রেনিং এর পারপাসেই একটা পরীক্ষা আপনার নেবে। নেওয়ার পর ওই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তখন আপনার বেতন বলা ঠিক হবে না, একটা ভাতা আপনাকে দেবে 10,000 টাকা প্রতি মাস। তখন আবারও মাঠ পর্যায়ে কিন্তু আপনাকে হচ্ছে তারা হয়তো মানে এটাও একটা ট্রেনিং এর মতো আপনাকে ট্রেনিং করাবে। আরও 6 মাস পর সেখানে কিন্তু তারা আরেকটা পরীক্ষা আপনার নেবে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর আপনি যদি সমস্ত কিছুতে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে 9,700 টাকা মূল বেতনে এবং এর সাথে প্রতিদিন 400 টাকা লাঞ্চ ভাতা হিসেবে হচ্ছে হিসাব করে, এবং অন্যান্য আরও যদি কোনো সুবিধা থাকে তাদের, সেটা দিয়ে আপনাকে তারা চাকরিতে ফাইনালি স্থায়ী হিসাবে নিয়োগ দেবে। এই হচ্ছে গ্রামীণ ব্যাংকের সিস্টেম। তো বুঝতেই পারতেছেন লম্বা একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা নির্ধারিত একটা স্থানে থাকার জায়গা দেবে, ওইখানে কিন্তু আপনাকে থাকতে হবে, খেতে হবে। আপনি কিন্তু চাইলেই যে কোনো জায়গায় থাকতে পারবেন না ট্রেনিং চলাকালীন সময়ে। যখন চাকরি স্থায়ী হয়ে যাবে সেটা আলাদা বিষয়। তো ওই সময়ে আপনি কোনো ছুটি পাবেন না, আর পরীক্ষা যদি ওই সময় আপনার হয় তাহলে তো আপনি পরীক্ষাও দিতে পারবেন না, তাই না? আর একাডেমিক কার্যক্রম তো দূরের কথা, আপনার ক্লাস করা, ধরেন ইনকোর্স পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় হচ্ছে অ্যাটেন্ড করা, সেগুলো করার প্রশ্নই ওঠে না। তো এই জন্য আসলে পড়াশোনা করার চান্স শুরুর দিকে নেই বললেই চলে। আর আপনি যদি বলেন ভাইবা বোর্ডে গিয়ে যে স্যার আমি অনার্স এই ইয়ারে পড়ছি বা ডিগ্রি এই ইয়ারে পড়ছি, সেক্ষেত্রে আমি চাকরিও করতে চাই, পড়াশোনাও চালিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আপনি কখনোই সিলেক্টেড হবেন না, মনে রাখবেন। আর যাদের বয়স শেষ, একদম শেষের দিকে, তারা একটু কৌশলী হয়ে ভাই প্রশ্নগুলোর উত্তর করবেন, একটু পরিপাটি হয়ে যাবেন। আর টাই পরে কোট পরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা একদম সিম্পল সাদা শার্ট, কালো প্যান্ট, জুতো পরে ইন করে যাবেন এবং কাগজপত্রগুলো নিয়ে যাবেন এবং পকেটে একটা কলম রাখবেন এবং স্মার্টলি ভাইবা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আর হচ্ছে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাকরি ভিত্তিক নানা ধরনের বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমি স্পেশালি অনলাইনে গণিত শেখাই। তো আমার গণিত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, হয়তো আপনার কাজে লাগতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।